এবং বিচারপতিরা কলাপাতায় করে দেশ ছাড়া হচ্ছেন, ক্ষমতাধর ব্যক্তিদেরকে রশি বেঁধে নৌকা থেকে উদ্ধার করা হচ্ছে, সেই সময়ে চুপ্পু সাহেবের মতো একজন ব্যক্তি এই পদ দখলে রাখার কোন অধিকার নেই। আনঅফিসিয়ালি যে তারা বলে যে ঠিক আছে ছবিটাকে নামায় রাখো, আমার মনে সিদ্ধান্তটা খারাপ না, কারণ রাষ্ট্রপতির ছবি থাকতে হবে এটা কিন্তু জাতির জন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। সুতরাং আমি ছবি না টাঙানোটাকে বরঞ্চ এই মুহূর্তে আমি স্বাগত। সরকারের টাকায় সচিব হয়ে সেখানে বসে আছো, ইউ ব্লাডি ম্যান, ইউ হ্যাভ নট বিন এবল টু প্রটেক্ট দি ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি। তুমি কোন সাহসে চেয়ার নিয়ে বসে থাকো? আমি আজকে আপনাকে বলছি আমি তার বিরুদ্ধে মামলা করব। আমি এই সচিবের বিরুদ্ধে কেন বলছি যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আপনাকে মনে রাখতে হবে যে আমাদের রাষ্ট্রপতি মহোদয় যিনি দায়িত্বে আছেন, চেয়ারকে সম্মান রেখে বলছি, ব্যক্তিগতভাবে ওনার ব্যাপারে আমাদের অনেক অভিযোগ আপত্তি আছে, কিন্তু যেহেতু ওনার চেয়ার হোল্ড করছে, চেয়ারকে সম্মান রেখে কথা বলতে হচ্ছে। তার ব্যাপারে জুলাই আন্দোলনের 36 জুলাই আন্দোলনে যারা আত্মহতি দিলেন, যাদের রক্তের উপরে আমরা বর্তমান নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দিচ্ছি, যাদের প্রত্যক্ষ সহযোগিতায় শেখ হাসিনা এত বড় একটা কাজ করতে সাহস পেল, তার মধ্যে রাষ্ট্রপতি একজন ছিলেন। উনি যদি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব থেকে শেখ হাসিনাকে বলতেন যে আপনি যেগুলো করছেন এগুলো দেশের মানুষের পক্ষে যাচ্ছে না, আপনি ক্ষতি করছেন, আপনি সরে আসেন, হয়তো সরে আসতেন, হয়তো উনি কিন্তু এরকম কোনো পদক্ষেপ নেননি। তারপরেও ওনার যে মনোনয়ন রাষ্ট্রপতি হিসেবে সেটাও খুব বিতর্কিত ছিল, কারণ দুদকে উনি কমিশনার থাকাকালীন সময়ে ওনার বিরুদ্ধে টাকা পাচারের অনেক অভিযোগ ছিল এবং অনেক সুশীল সমাজ থেকে তার বিরুদ্ধে অনেক অভিযোগ উত্থাপন করা হয়েছিল। কিন্তু শেখ হাসিনা যেমন অন্যান্য বিষয়গুলোকে কোনো গুরুত্ব দেননি, তেমনি করে রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে কোনো গুরুত্ব দেননি। বাংলাদেশে অনেক অভিজ্ঞ সুশীল সমাজে অনেক যোগ্য ব্যক্তি আছেন, যাদেরকে বাদ দিয়ে শেখ হাসিনা কারো কথা না শুনে তিনি তাকে রাষ্ট্রপতি হিসেবে নির্ধারণ করলেন, যেটা বিতর্কিত ছিল। এবং শেখ হাসিনার সরকার যখন পালিয়ে গেল, যে শেখ হাসিনা তাকে নমিনেশন দিয়ে রাষ্ট্রপতি করে গেলেন, তিনিও হয়তো সুযোগ পেলে পালাতেন, হয়তো, আমি হয়তো দুঃখের সাথে কথাগুলো বলছি, কিন্তু সেই সুযোগ তিনি হয়তো পান নাই। যার কারণে প্রধান বিচারপতি যেখানে পালিয়ে যাচ্ছেন, অফিস করছেন না, স্বয়ং প্রধানমন্ত্রী যিনি সর্বময় ক্ষমতার মালিক ছিলেন তিনি পালিয়ে গেলেন, এবং বিচারপতিরা কলাপাতায় করে দেশ ছাড়া হচ্ছেন, ক্ষমতাধর ব্যক্তিদেরকে রশি বেঁধে নৌকা থেকে উদ্ধার করা হচ্ছে, সেই সময়ে চুপ্পু সাহেবের মতো একজন ব্যক্তি এই পদ দখলে রাখার কোন অধিকার তিনি রাখেন না। যাই হোক, দেশে চরম বিশৃঙ্খলা সৃষ্টি না হওয়ার জন্য আমরা যারা রাজনীতির মাঠে ছিলাম, এই জুলাই আন্দোলনে যারা এক রক্তের উপর দিয়ে আন্দোলন চালাচ্ছিলাম, আমরাও মনের অনেক বেদনা থাকা সত্ত্বেও তাকে আমরা মেনে নিয়েছি যে ঠিক আছে, কাউকে তো একজনকে থাকতে হবে, উনি থাক, কিন্তু তার হাতে কোনো ক্ষমতা ডক্টর ইউনূস সরকার রাখেন নাই, আমরাও চাই না কোনো কিছু থাক। এবং আগামী নির্বাচন পর্যন্ত তিনি থাকুক, সেটাও আমরা অনেকেই চাইছি, যদিও ওর ইচ্ছার বিরুদ্ধে। ছবির বিষয়টা হলো একটা সম্মানের জায়গা। চাইছেন বলতে কি, মানে কেউ চেয়েছে, এখনো চায় না অনেকেই, এরকম কি আছে? বেশিরভাগই চায় না। এটা হচ্ছে কি মা মারা যাওয়ার পরে ঘরে সৎমা যখন আসে, ওই সৎমাকে অনেকে মা ডাকে, এরকম, মানে আমাদের ইচ্ছার বিরুদ্ধে কাজটা করতে হচ্ছে। এখন ছবির বিষয়টা কিন্তু এটা কোনো সাংবিধানিক বিষয় নয়, এবং এটা এমন কোনো গুরুত্বপূর্ণ দেশের জন্য বিষয় নয় যে অফিসে রাষ্ট্রপতির ছবি টাকাতে হবে, এটা গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়। তো সুতরাং ওনার ছবি বরঞ্চ না থাকলেই ভালো, বা যে সকল অফিসে ওনার ছবি থাকবে সেখানে পাবলিক যারা সেখানে গমন করবেন বিভিন্ন কাজে, তাদের বরঞ্চ সেই জায়গাতে এক ধরনের ঘৃণা তৈরি হচ্ছে। অফিসে গিয়ে মানুষ কিন্তু যে অফিসে দেখতে পাচ্ছে সেটা দুটো খারাপ কথা বলে আসছে, সুতরাং সেখান থেকে তিনি অন্তত মুক্তি পাবেন। এটা সরকারের যৌথ সিদ্ধান্ত না হলেও, কোনো প্রজ্ঞাপনের মাধ্যমে সিদ্ধান্ত না হলেও,
যারাই যদি এটা আপনি আনঅফিসিয়াল যে তারা বলে যে ঠিক আছে ছবিটাকে নামায় রাখো, আমার মনে হয় সিদ্ধান্তটা খারাপ না। কারণ রাষ্ট্রপতির ছবি থাকতে হবে এটা কিন্তু জাতির জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়। সুতরাং আমি ছবি না টাঙানোটাকে বরঞ্চ এই মুহূর্তে আমি স্বাগতম জানাচ্ছি। বিষয়টা হলো, আমি আপনাকে বলি, আমি ব্যক্তিগতভাবে এটা জানি বলে আপনাকে বললাম। এই পত্রগুলো নিয়ে যখন চুরি চামারি হচ্ছে 5ই আগস্টের পরে, তখন আমাদের পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে আমাকে বিভিন্ন সময় বলা হচ্ছিল যে এই পাথরগুলো চুরি হচ্ছে, কি করা যেতে পারে। তো আমি ব্যক্তিগতভাবে, আমি আজকে উইথ অথরিটি বলছি, আমি ব্যক্তিগতভাবে উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ করলাম, কোন উপদেষ্টা জানালাম। এই কোন উপদেষ্টা? জ্বালানি উপদেষ্টা ডক্টর ফজলুল কবির। তো সাক্ষাৎ করলাম এবং তার সাথে আমাদের পার্টির যিনি প্রথম আহ্বায়ক ছিলেন FM সুলাইমান চৌধুরী, উনি এবং ডক্টর ফজলুল কবির তারা কিন্তু ব্যাচমেট, বিশেষ কারণে দেয়ার ব্যাচমেট। আমি অনুরোধ করে আমাদের FM সুলাইমান চৌধুরীর সাথে নিয়ে গেলাম। তো এর মধ্যে উনি বললেন কি ঠিক আছে আমরা এই বিষয়গুলো নিয়ে সচিবের সাথে একটু আলোচনা করি। আমি যে প্রস্তাবনাটা নিয়ে গিয়েছিলাম সেটা ছিল আমাদের সেনা কল্যাণ সংস্থা, তাদের এটা একটা প্রপোজাল দিয়েছিল যে তারা আগে এই সকল পাথরগুলো বিক্রি করার জন্য টেন্ডার যখন করেছে, ফ্যাসিস্ট গভর্নমেন্টের দোসররা সেটা 18 টাকা করে সর্বোচ্চ একটা দর উঠেছে বলে আমাদেরকে জানানো হয়। চুরিটা কোন জায়গায় দেখেন, ফাঁকিটা কোন জায়গায়? তো সেনা কল্যাণ সংস্থা খোঁজ নিয়ে জানলো যে গভর্নমেন্ট সেটা দর নির্ধারণ করেছে 48 টাকা, 48 টাকা দরে পার কেজি। সেই হিসেবে সেনা কল্যাণ একটা লেটার অফ ইন্টারেস্ট দিল মন্ত্রণালয়কে, যেটা আমি সশরীরে ইনভলভ ছিলাম। আমি প্রপোজালটা নিয়ে গেলাম, যে বললাম যে এই পাথর চুরি হয়ে যাচ্ছে, সরকার 1 টাকাও পাবে না, এবং এটা বিভিন্ন রাজনৈতিক দল, আমি এখানে নাম বলবো না মিডিয়াতে এই মুহূর্তে, এটা আমার বলাটা সুন্দর হবে না, বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন সেটার মধ্যে জড়িত হয়ে তারা সেটা চুরি করে নিয়ে যাচ্ছে, এবং প্রশাসন একটু দুর্বল, পুলিশ দুর্বল, বিডিআর দুর্বল, এই সেটাকে আটকে রাখতে পারছে না। তখন আমরা বললাম সেনা কল্যাণ সংস্থা যেহেতু এটা কিনতে চাচ্ছে এবং আপনারা যে দর পান নাই, 48 টাকা আপনাদেরই নির্ধারিত দর, সেই দরে সেনা কল্যাণ কিনতে চাই, যত হাজার যত লক্ষ শিফট তারা কিনবে। তো ওনারা আমাদেরকে আইন কানুন দেখিয়ে বললেন যে না আমরা এভাবে দিব না, আমরা ওপেন টেন্ডারের মধ্যে যাব। তো আমরা বললাম যে ভাই ওপেন টেন্ডার তো আপনারা করেছেন, 2বার 3বার করেছে, সর্বোচ্চ দর উঠেছে 18 টাকা, আর সেনা কল্যাণ তার অলমোস্ট 3 ডবল টাকা দিতে চাই, আপনারা তো পাবেন না, ইউ গিভ ইট। তুমি বলে সরি আমরা এটা পারবো না। আমি কথাটা আপনাকে আজকে এই জন্য বললাম যে তোমরা সরকারের টাকায় সচিব হয়ে সেখানে বসে আছো, ইউ ব্লাডি ম্যান, ইউ হ্যাভ নট বিন এবল টু প্রটেক্ট দি ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি। তুমি কোন সাহসে চেয়ার নিয়ে বসে থাকো? আমি আজকে আপনাকে বলছি আমি তার বিরুদ্ধে মামলা করব, আমি এই সচিবের বিরুদ্ধে মামলা করব যে দেশের তুমি আজকে ক্ষতি করলা। ওয়াই? আমরা এক ফেসিস্টকে বের করলাম, তোমরা ওই ফেসিস্টের দোষর, তুমি এডিশনাল সেক্রেটারি থেকে তুমি সচিব হয়ে সেখানে আসলা, আর তুমি আমাদের আইন কানুন দেখাচ্ছ। সেনাবাহিনীর প্রতিষ্ঠানের পক্ষ থেকে চাইলে বিগত তারা জানে এটা চুরি হচ্ছে, কিন্তু আমরা রক্ষা করতে পারলাম না। এখন তুমি জবাব দাও, ইউ গিভ এন আনসার টু দ্য নেশন নাও। আই এম সরি, আমি কি ইমোশনাল হচ্ছে কিসের জন্য? মানুষের স্বার্থটা রক্ষা হলো না। তাহলে এখানে আপনার কয়েকশো কোটি টাকা সরকারের কোষাগারে জমা হতো, এবং যে লুটপাটের মাধ্যমে যে এলাকার পরিবেশ নষ্ট করলো এটা হতো না। এডিশনাল সরকারের সিস্টেমে নির্ধারিত জায়গা থেকে এই পাথরগুলো উঠে আসতো। আমি সরি কথাটা বললাম এই জন্য যে আমরা কিভাবে এখন আওয়ামী লীগ দোষের দ্বারা আমরা শাসিত হচ্ছি, দেশের স্বার্থ রক্ষিত হচ্ছে না, এটা বোঝানোর জন্য আজকে আমরা এই কথাটা বললাম। ধন্যবাদ। না, আপনি যে বললেন যে পুলিশ দুর্বল বা প্রশাসন দুর্বল, এখানে কি পুলিশ দুর্বল প্রশাসন দুর্বল, নাকি ওরাও মানে এদের সাথে যোগ সাজসে কাজ করেছে? মানে বিভিন্ন রাজনীতি না ম্যাম, প্রথম দিন আমি বলছি আপনাকে 5 তারিখ যখন শেখ হাসিনা
যে আমার মনে হয় ওনার হ্যাং হয়ে গেছে। মঞ্জু চৌধুরী 1 মিনিটে যদি এটা উত্তর দেন প্লিজ। শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। সেই রাত্রি থেকেই কিন্তু এটা চুরি হওয়া শুরু হয়েছে। আর আমি যে আপনাকে কথাটা বললাম সেটা হলো ধরেন আগস্ট মাসের মাঝামাঝি বা সেকেন্ড হাফের কথা বলছি, অর্থাৎ যখন চুরিটা হচ্ছে আমি নিজেও কিন্তু সেখানে ইউএনের সাথে কথা বলেছি, নিজে ইউএনের সাথে কথা বলেছি এবং তাদেরকে বলেছি যে আপনারা দরকার হলে সেনাবাহিনীকে চিঠি দিয়ে সেনাবাহিনীকে এখানে অনুরোধ করেন, সেনা সদরকে অনুরোধ করেন বা লোকাল সেনা ডিভিশনকে রিকোয়েস্ট করেন, যেহেতু পুলিশ তখন অনেকে পলাতক চাকরিতে আসে নাই, অগোচর হয়ে আছে, পুলিশের সেখানে ভূমিকাটা মুখ্য হচ্ছে না। তো আপনার সেনাবাহিনীর সহায়তা চান, সেনাবাহিনী ইনেট উইথ সিভিল পাওয়ার গিয়ে কিন্তু এই কাজটা করতে পারতো, তারা সেনাবাহিনীকে তারা ইনভলভ করেনি, যার কারণে এটা এই লুটপাটটা তৈরি হয়ে গেল। আমি আজকে আপনাকে এই কথাটা এই জন্য বললাম যেখানে এদের কিন্তু অশুভ কত ইন্টারেস্ট সেখানে জড়িত ছিল, otherwise they have not followed the instruction. Why did they not agree with the সেনা করলে তাহলে আজকে চুরিটা হতো না। এই ধরনের যে ছবি দেখলাম অত্যন্ত মায়া লাগে, চোরেরা চুরি তো করেছে। জি বলেন।